পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল, যে জেলখানা থেকে পালানো কখনোই সম্ভব না। তবে ফ্র্যাঙ্ক মরিস নামের এই লোকটা এই জেল থেকেও পালিয়ে দেখিয়েছিল। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জেল থেকে পালিয়েছিল। এর মধ্যে যদি তারা ধরা পড়তো তাহলে তারা কেউই বেঁচে ফিরতে পারতো না। তবে এই অসাধ্য সাধন তারা কিভাবে করলো এটাই জানবো আমরা আজকের এই মুভিটা থেকে। তো হ্যালো গাইস, আমি ফাহাদ, এক্সপ্লেনার হাউস বাংলার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আর আজকের এই মুভিটার নাম হচ্ছে এসকেপ ফ্রম অ্যালকাত্রাজ। মুভির শুরুতেই আমাদের ফ্র্যাঙ্ক মরিস নামের এই লোকটাকে দেখানো হয়। তাকে এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জেলখানা অ্যালকাত্রাজে পাঠানো হচ্ছিল। এই অ্যালকাত্রাজ জেলখানাটা সমুদ্রের মাঝে একটা দ্বীপে অবস্থিত ছিল, আর এখান থেকে পালানো অসম্ভব ছিল। আজ পর্যন্ত কোনো মানুষই এই জেল থেকে পালাতে পারেনি। তবে ফ্র্যাঙ্কের নাম সবাই জানতো, কারণ সে জেল পালানোতে অনেক বেশি এক্সপার্ট ছিল। তবে এই অ্যালকাত্রাজ জেল থেকে পালানোর ব্যাপারে কেউ এই পর্যন্ত ভাবতেও পারেনি, আর পালানো তো দূরের কথা। জেলে পৌঁছানোর পর সবার প্রথমে ফ্র্যাঙ্কের সারা শরীরকে ভালোমতো চেক করা হয়। এরপর ফ্র্যাঙ্ককে তার সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এখন ফ্র্যাঙ্কের সারাটা জীবন এই সেলের মধ্যেই কাটবে। পরের দিন সকালে নাস্তা খাওয়ার সময় ফ্র্যাঙ্ক এই লিটমাস নামের বৃদ্ধ কয়েদির সাথে পরিচিত হয়। লিটমাসের একটা পোষা ইঁদুর ছিল। লিটমাস বেশিরভাগ সময় এই ইঁদুরটার সাথেই সময় কাটাতো। লিটমাসের সাথে কথা বলার সময় ফ্র্যাঙ্কের নজর উলফ নামের এই কয়েদিটার উপরে যায়। এই উলফ নামের কয়েদিটা ফ্র্যাঙ্ককে এখানে অনেক বেশি জ্বালাতন করছিল। তবে ফ্র্যাঙ্ক তাকে পাত্তা না দিয়ে লিটমাসের সাথে তার কথাবার্তা কন্টিনিউ করে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ককে ওয়ার্ডেনের রুমে ডাকা হয়েছে একটা ব্রিফিং এর জন্য। ওয়ার্ডেন তখন ফ্র্যাঙ্ককে বলে এই জেল থেকে পালানোর কথা ভুলেও চিন্তা করবে না। ওয়ার্ডেন এখানে ফ্র্যাঙ্ককে আরো বলে তোমার মতো অনেকেই এখানে এসেছিল এবং তারা সবাই এই জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, তবে তারা সবাই এটা করতে গিয়ে মারা গিয়েছিল, তাই এটা করার কথা ভুলেও ভাববে না। এখন ওয়ার্ডেন যখন তাকে এসব কথা বলছিল তখন ফ্র্যাঙ্ক এখান থেকে একটা নেল কাটার চুরি করে নেয়। এমনিতে এটা তো অনেক ছোট একটা জিনিস, কিন্তু ফ্র্যাঙ্ক জানতো অ্যালকাত্রাজের মতো একটা জেলখানায় এরকম ছোটখাটো জিনিসও অনেক বেশি কাজে দিতে পারে। ফ্র্যাঙ্ক তখন তার সেলের মধ্যে এসে সেই নেল কাটারটাকে একটা বাইবেলের মধ্যে লুকিয়ে রাখে। এর পরের সিনে আমরা দেখতে পাই গ্রুপ শাওয়ার নেওয়ার সময় উলফ আবারও এসে ফ্র্যাঙ্ককে এখানে বিরক্ত করতে থাকে। তবে ফ্র্যাঙ্কের এখন বেশি ভালো লাগছিল না। এ কারণে ফ্র্যাঙ্ক সরাসরি তার সাথে ফাইটে জড়িয়ে পড়ে। ফ্র্যাঙ্ক এখানে উলফকে অনেক বেশি মারে। এ কারণে এই জেলের মধ্যে ফ্র্যাঙ্কের রেপুটেশন অনেক বেশি বেড়ে যায়। এ কারণে এখন থেকে এই জেলের মধ্যে অন্য কোনো কয়েদি আর এই ফ্র্যাঙ্ককে জ্বালাতন করতো না। ধীরে ধীরে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক এই জেলের লাইব্রেরিতে অনেক বেশি আসতো। এ কারণে এই জেলের লাইব্রেরিয়ান ইংলিশের সাথে তার সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে যায়। ইংলিশকেও যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ কারণে ইংলিশ জানতো যে সে আর কখনোই এই জেলখানা থেকে বাইরে বের হতে পারবে না। এ কারণে ইংলিশ সারাটা দিন বই পড়ে তার সময় কাটাতো। আসলে ইংলিশ আর ফ্র্যাঙ্ক দুজনই হিস্টোরি টাইপের বই পড়তে অনেক বেশি পছন্দ করত। এ কারণে খুবই তাড়াতাড়ি তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই চলতে চলতে ফ্র্যাঙ্ক একদিন এই জেলখানার মধ্যে ডক নামের এই কয়েদিটার সাথে পরিচিত হয়। সে অনেক ভালো একজন আর্টিস্ট। সে বেশিরভাগ সময় পেন্টিং করেই তার সময় কাটাতো। ডক মনে করত এই অ্যালকাত্রাজের মতো জেলখানায় যে কেউ যখন তখন পাগল হয়ে যেতে পারে, আর সে যেহেতু পেন্টিং করে তার সময় কাটায় তাই এখন পর্যন্ত সে সুস্থ আছে। সেই দিন রাতের বেলায় একজন গার্ড ফ্র্যাঙ্ককে কার্পেন্টারের একটা কাজের ব্যাপারে বলে, যার কারণে প্রতি ঘন্টায় তাকে 15 টাকা করে দেওয়া হবে। যাই হোক, এভাবেই একদিন আমরা দেখতে পাই এখন এই জেলখানার সব কয়েদিরা বাইরে ঘোরাফেরা করছে। এর মধ্যেই সেই উলফ নামের কয়েদিটা ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করার জন্য আসে। উলফের হাতে এখানে একটা অস্ত্র ছিল। উলফ এই অস্ত্রটার সাহায্যে ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করার চেষ্টা করছিল। তবে একদম শেষ সময়ে ডক ফ্র্যাঙ্ককে সতর্ক করে দেয়। এই কারণে ফ্র্যাঙ্ক তার জ্যাকেটের সাহায্যে এই আক্রমণ থেকেই বেঁচে যায়। এখন ফ্র্যাঙ্ক আর উলফের মধ্যে এখানে অনেক ফাইট হতে থাকে। একজন গার্ড এসে যখন এই ফাইটটাকে আটকানোর চেষ্টা করে তখন উলফ এই গার্ডের উপরেই হামলা করে বসে। এই কারণে শাস্তি হিসেবে তাদের দুজনকেই ডি ব্লকের সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হয়। সলিটারি কনফাইনমেন্টে কয়েদিদেরকে একা একা আটকে রাখা হয়। এই রুমটা থাকে সম্পূর্ণ অন্ধকার। কয়েদিদের জন্য এটা সাক্ষাৎ নরক, তাই কোনো কয়েদি এখানে আসতে চাইতো না। ফ্র্যাঙ্কের তো এখানে কোনো অপরাধ ছিল না। সে তো শুধুমাত্র নিজেকে ডিফেন্ড করছিল। নিজেকে শুধুমাত্র ডিফেন্ড করার জন্য তাকে এখানে থাকতে হচ্ছে। এসব চিন্তা করে ফ্র্যাঙ্ক এখানে অনেক বেশি রেগে যায়। 2 সপ্তাহ পর ফ্র্যাঙ্ককে যখন সেখান থেকে মুক্ত করা হয় তখন লিটমাস তার ইঁদুরের সাহায্যে ফ্র্যাঙ্ককে খুশি করার জন্য তাকে একটা ওয়েলকাম নোট পাঠায়। সেলে আসার পর ফ্র্যাঙ্ক তার পাশের সেলে থাকা চার্লির সাথে পরিচিত হয়। চার্লি এখানে চুরির জন্য যাবজ্জীবনের সাজা কাটছিল। আসলে চার্লি বর্ডার ক্রস করে অন্য দেশে পালানোর চেষ্টা করেছিল, আর এটার কারণেই মূলত তার শাস্তি এত বেশি বেড়ে গেছে। এরপরে আমরা দেখতে পাই এই জেলের ওয়ার্ডেন কোনো কয়েদিকে না বলে হঠাৎ করেই সেই কয়েদিদের রুমগুলোকে সার্চ করতে আসে। রুম সার্চ করার সময় এই জেলের ওয়ার্ডেন ডকের রুমে তার নিজের একটা পেন্টিং দেখতে পায়। এই পেন্টিংটাকে দেখে সে তো প্রথমে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এর পরের সিনে আমরা দেখতে পাই সে তার গার্ডদেরকে দিয়ে এই রুমে থাকা সকল পেন্টিং সরিয়ে দেয়। ওয়ার্ডেনের এরকম সিদ্ধান্তের কারণে ডক এখানে একদম ভেঙে পড়ে, কারণ
ডগ পেইন্টিং করতে অনেক বেশি পছন্দ করত। সে তার প্রত্যেকটা পেইন্টিংকেই অনেক বেশি ভালোবাসতো। ফ্র্যাঙ্ক এখানে প্রতিদিনই ডগকে বোঝানোর চেষ্টা করত, যা হওয়ার হয়ে গেছে, ওরা তো সামান্য পেইন্টিংই ছিল, তোমাকে তো বেঁচে থাকতে হবে। তবে ডগ এখানে বেঁচে থাকার সকল আশাই হারিয়ে ফেলেছিল। এভাবেই একদিন কাজ করার সময় ডগ রেগে ইচ্ছা করে নিজেই নিজের 3টা আঙুলকে কেটে ফেলে। এটা ডগের অর্ডেনের বিরুদ্ধে মূলত একটা বিদ্রোহের মতো ছিল। এরকমটা হওয়ার সাথে সাথেই গার্ডরা দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করে। দূর থেকে দাঁড়িয়ে ফ্র্যাঙ্ক শুধুমাত্র এগুলো দেখছিল, সে এখানে কিছুই করে না। সেই রাতে ফ্র্যাঙ্ক যখন তার সেলের মধ্যে বসেছিল তখন সে দেখতে পায় ভেন্টিলেশনের মধ্যে দিয়ে একটা তেলাপোকা আসছে। এই তেলাপোকাটাকে দেখে ফ্র্যাঙ্ক বুঝতে পারে এই ভেন্টিলেশনটা সম্ভবত সরাসরি বাইরের সাথে কানেক্টেড। তখনই এখানে ইংলিশ চলে আসে। ইংলিশ এখানে ফ্র্যাঙ্ককে বলে ওয়ার্ডেন ডকের সব পেইন্টিংকে সরিয়ে দিয়েছিল কারণ ওয়ার্ডেনের নিজের ছবিকে খুব একটা বেশি পছন্দ হয়নি। যাই হোক, পরের দিন ব্রেকফাস্ট করার সময় ফ্র্যাঙ্ক এখানে জন আর ক্লিয়ারেন্স নামের 2 ভাইকে দেখতে পায়। তারা দুইজন এখানে ফ্র্যাঙ্ককে চিনে ফেলেছিল, কারণ এর আগে ফ্র্যাঙ্ক যে জেলে ছিল সেই জেলে এই দুজন ভাইও ছিল। এখন তারা এই জেলের ব্যাপারে কথাবার্তা বলতে থাকে। এই 2 ভাই তখন ফ্র্যাঙ্ককে বলে এই অ্যালকাত্রাজ জেল থেকে পালানো অসম্ভব, কারণ এই জেলটা একটা দ্বীপের উপর অবস্থিত আর এই দ্বীপের চারপাশে শুধু পানি আর পানি, তাই কেউই কখনোই এই জেল থেকে পালাতে পারবে না। তাই তাদেরকে সারাটা জীবন এখন এই জেলের মধ্যেই থাকতে হবে। এখন এই 2 ভাইয়ের এসব কথা শুনে ফ্র্যাঙ্কের মাথায় একটা নতুন প্ল্যান আসে। ফ্র্যাঙ্ক এখানে নতুন একটা ইতিহাস তৈরি করতে চাইছিল। ফ্র্যাঙ্ক চাইছিল যে সেই প্রথম মানুষ হবে যে এই অ্যালকাত্রাজের মতো ভয়ানক একটা জেল থেকেও প্রথমবারের মতো পালাতে সক্ষম হবে। ফ্র্যাঙ্ক সেদিন রাত থেকেই সেই নেলকাটারের সাহায্যে তার রুমের গ্রিলের আশেপাশের সিমেন্টকে ভাঙার চেষ্টা করতে থাকে। আর ফ্র্যাঙ্ক যখনই গার্ডদের আসার শব্দ শুনতে পেত তখনই সে সেই নেলকাটারটাকে তার বাইবেলের মধ্যে ভরে সেটাকে পড়ার নাটক করতে থাকে। এই কারণে ফ্র্যাঙ্কের উপর আর কেউ সন্দেহ করে না। ধীরে ধীরে ফ্র্যাঙ্কের পরিশ্রম সফল হচ্ছিল। সেই গ্রিলের চারপাশের সিমেন্ট ধীরে ধীরে অনেক বেশি দুর্বল হয়ে যায়। এদিকে এই জেলখানার কয়েদিদের সাথে যখন তাদের পরিবারের মেম্বাররা দেখা করতে আসছিল তখন ইংলিশ তার মেয়ের সাথে ঠিকমতো কথা বলতে পারছিল না, কারণ এখন ইংলিশের মেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে। আর ইংলিশের মেয়ে যখন ছোট ছিল তখন ইংলিশ তার মেয়ের সাথে বেশি সময় কাটাতে পারেনি, আর এই জিনিসটা ইংলিশকে ভেতর থেকে একদম শেষ করে দিচ্ছিল। এদিকে চার্লি যখন তার স্ত্রীর সাথে কথা বলছিল তখন সে তার মায়ের ব্যাপারে জানতে পারে। তার মা এখন অনেক বেশি অসুস্থ, আর ডাক্তারদের ভাষ্য অনুযায়ী তার মা হয়তো কয়েক মাসের মধ্যেই মারা যাবে। আর এটার কারণে চার্লি এবার এই জেলখানা থেকে পালানোর ব্যাপারে ভাবতে থাকে। পরের দিন সকালে নাস্তা করার সময় ফ্র্যাঙ্ক জন আর চার্লিকে এই জেল থেকে পালানোর ব্যাপারে বলে। ফ্র্যাঙ্ক বলে সমুদ্রের সাথেই এই জেলখানা হওয়ার কারণে লবণাক্ত পানি আর বাতাসের প্রভাবে এই জেলখানার দেয়ালগুলো অনেক বেশি দুর্বল হয়ে গেছে। এই কারণে আমরা এই দেয়ালের সাথে লেগে থাকা সেই গ্রিলগুলোকে ভেঙে আমরা এই জেলখানা থেকে পালাতে পারবো। তবে কথাটা এখনো এখানেই আটকে ছিল যে জেল থেকে পালানোর পর তারা এই সমুদ্র কিভাবে পাড়ি দিবে। ফ্র্যাঙ্ক তখন বলে ক্লিয়ারেন্স এই জেলখানার পোশাক ডিপার্টমেন্টে কাজ করে, তাই সে যদি চায় তাহলে সে সেই ডিপার্টমেন্ট থেকে কয়েকটা রেইনকোট আর কয়েকটা রাবার চুরি করতে পারবে। ফ্র্যাঙ্ক বলে এই রেইনকোট আর রাবারের সাহায্যে আমি লাইফ জ্যাকেট আর নৌকা বানাতে পারবো, তাই আমার উপর ভরসা রাখো। ফ্র্যাঙ্কের এই প্ল্যান এখানে থাকা সবারই অনেক বেশি পছন্দ হয়। এ কারণে তারা সবাই একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। সেদিন রাতে ফ্র্যাঙ্ক প্রতিদিনের মতোই সে দেয়ালের সিমেন্টগুলোকে ভাঙার কাজে লেগে পড়ে। তবে এবার চার্লি তার সাথে ছিল। কোনো গার্ড যেন হঠাৎ করেই এখানে চলে আসতে না পারে, এ কারণে চার্লি সেই রাস্তায় নজর রাখছিল। ফ্র্যাঙ্ক তো কাজ করছিল, তবে এই ছোট্ট নেলকাটার দিয়ে কাজ করতে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, সেই সাথে সময়ও অনেক বেশি লাগছিল। নেলকাটার ছোট হওয়ার কারণে ফ্র্যাঙ্ককে অনেক বেশি শক্তি দিয়েও কাজ করতে হচ্ছিল। এ কারণে ফ্র্যাঙ্কের হাতের বেশ কয়েকটা জায়গায় আঘাতও লেগে যায়। এখন এই সমস্যার কথা ফ্র্যাঙ্ক পরের দিন সকালে সবাইকে বলে। এখন তারা বলে আমাদের এখন অনেক পাওয়ারফুল একটা অস্ত্রের দরকার, যেটার সাহায্যে আমরা খুবই সহজে এই দেয়ালগুলোকে ভাঙতে পারবো। তখনই ফ্র্যাঙ্কের নজর তার হাতে থাকা চামচের উপরে যায়। ফ্র্যাঙ্ক তখন সেই চামচটাকে তার জুতার সাথে ঘষে সেটাকে নোংরা করে দেয়। এরপর সে গার্ডকে বলে আমার চামচ নোংরা হয়ে গেছে, তাই আমাকে এই চামচটা বদলিয়ে দাও। তার সাথে থাকা বাকি সবাই তখন তাকে সাপোর্ট করে এবং গার্ডের কাছে এই চামচটাকে বদলে দেওয়ার ব্যাপারে রিকোয়েস্ট করতে থাকে। গার্ডও তখন মনে করে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, এই কারণে গার্ড এই চামচটাকে বদলে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। যখনই তারা চামচ বদলানোর জন্য ডেস্কে যায় তখন জন সেখানে থাকা গার্ডকে নিজের কথায় ব্যস্ত রাখে, আর এই সুযোগে ফ্র্যাঙ্ক সেখান থেকে এক্সট্রা আরো একটা চামচ নিয়ে নেয়। সেদিন রাতে ফ্র্যাঙ্ক আগুনের সাহায্যে সেই চামচ, নেল কাটার আর একটা কয়েনকে মিলিয়ে নতুন একটা অস্ত্র তৈরি করে, আর এটা দিয়ে কাজ এখন আগের চেয়ে অনেক দ্রুত আর ভালোভাবে করা যাচ্ছিল। ফ্র্যাঙ্ক যখন এটা দিয়ে সেখানকার সিমেন্ট ভাঙার কাজ করছিল তখনই সেখানে একজন গার্ড চলে আসতে থাকে। চার্লি তখন এই গার্ডের দিকে খুব একটা বেশি মনোযোগ দেয় না, এই কারণে ফ্র্যাঙ্ক অলমোস্ট ধরা পড়ে যেতে নিচ্ছিল। তবে তখনই ইংলিশ তাদের মধ্যে এসে ফ্র্যাঙ্ককে এই যাত্রায় বাঁচিয়ে দেয়। ফ্র্যাঙ্ক তখন দ্রুত সেই গ্রিলের কাছে একটা সুটকেস রেখে এবারের মতো বেঁচে যায়। ফ্র্যাঙ্ক এখানে বুঝতে পারে তারা এখন আর চার্লির উপরে ভরসা করে থাকতে পারবে না। যাই হোক, এভাবেই সেই
সেই দেয়াল ভাঙতে ভাঙতে ফ্র্যাঙ্ক এখানে লক্ষ্য করে এই গ্রিলগুলো স্ক্রু দিয়ে লাগানো আছে, তাই এই স্ক্রুগুলোকে খোলার জন্য তাদের অন্য ধরনের অস্ত্র দরকার। কার্পেন্টারের কাজ করার সময় ফ্র্যাঙ্ক কোনো রকমে একটা অস্ত্র ম্যানেজ করেছিল, তবে এখান থেকে এটাকে নিয়ে বের হওয়ার জন্য তাদেরকে মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে হবে। মেটাল ডিটেক্টর থেকে বাঁচার জন্য ফ্র্যাঙ্ক তার হাতে একটা লোহার টুকরো নেয় এবং সেখান দিয়ে বেরিয়ে যায়। যখনই মেটাল ডিটেক্টর সিগন্যাল দেয় তখনই ফ্র্যাঙ্ক সেই লোহার টুকরাকে গার্ডের হাতে দিয়ে দেয়। তবে ফ্র্যাঙ্কের আসল অস্ত্রটা ছিল তার জুতার নিচে। নিজের সেলে পৌঁছানোর পর ফ্র্যাঙ্ক সেই অস্ত্রটা দিয়ে সেই গ্রিলটাকে খুলে ফেলে। গ্রিলটাকে খোলার পর ফ্র্যাঙ্ক দেখতে পায় সেখানে অনেক পাইপলাইন আছে। ফ্র্যাঙ্ক বুঝতে পারে তারা চাইলে এখান দিয়ে পালাতে পারবে, তবে পালানোর জন্য তাদেরকে আরো ভালো প্ল্যান ম্যানেজ করতে হবে। এ কারণে ফ্র্যাঙ্ক চিন্তা করে সে এখন নিজের নকল একটা মাথা বানাবে। এই মাথা বানানোর জন্য তার বেশ কিছু জিনিসের প্রয়োজন ছিল। এই কারণে সে এই জেলের বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে কিছুটা চুল জোগাড় করে, ইংলিশের কাছ থেকে কিছুটা নিউজ পেপার জোগাড় করে এবং চার্লির কাছ থেকে কিছুটা রং ম্যানেজ করে। এই সবকিছু একত্রিত হওয়ার পর ফ্র্যাঙ্ক এই সবকিছুকে মিলিয়ে প্রথমে মানুষের খুলির মতো দেখতে একটা জিনিস তৈরি করে। এর উপরেই সে পেইন্ট আর চুল লাগিয়ে গার্ডদেরকে বোকা বানাবে। মানে এই মাথাটাকে দেখে গার্ডরা মনে করবে যে এখানে আসল কয়েদিরা আসে, তবে তারা তো ওই সময় পালিয়ে যাবে। নিজের প্ল্যানকে আরো শক্ত বানানোর জন্য ফ্র্যাঙ্ক সেই গ্রিলের মতো দেখতে একটা জিনিস একটা কাগজে ড্রয়িং করে। সে যখন পালিয়ে যাবে তখন সে সেই গ্রিলের জায়গায় এই কাগজটাকে লাগিয়ে দিবে। এতে করে গার্ডরা বুঝতে পারবে না যে সেখানে এত বড় একটা সুড়ঙ্গ আছে। একদিন রাতে ফ্র্যাঙ্ক সিদ্ধান্ত নেয় সে একা একাই উপরে গিয়ে দেখবে যে উপরে কি আছে। ফ্র্যাঙ্ক তখন সেই নকল খুলিটা নিজের জায়গায় রাখে এবং সেই নকল গ্রিলটাকে ওই গ্রিলের জায়গাটায় রাখে। এরপর ফ্র্যাঙ্ক সেই পাইপলাইন দিয়ে উপরে ওঠে। উপরে উঠে সে সেখানে একটা লোহার দরজা দেখতে পায়, তবে ফ্র্যাঙ্ক একা একা সেই লোহার দরজা পর্যন্ত পৌঁছাতে পারছিল না। সেই সময়ে একজন গার্ড সব সেলে পেট্রোলিং করছিল। ফ্র্যাঙ্কের সেলের সামনে আসার পর এই গার্ডের সন্দেহ হয়, তবে তারপরে ফ্র্যাঙ্করা কোনো রকমে বেঁচে যায়। পরের দিন ব্রেকফাস্ট করার সময় তারা আলোচনা করে যে তাদের প্ল্যানে কিছুটা পরিবর্তন করা দরকার। এতক্ষণে কিন্তু জন আর ক্লিয়ারেন্সও অলরেডি তাদের মাথার খুলি বানিয়ে ফেলেছিল। সেই রাতে জন আর চার্লি আবারও সেই পাইপলাইনের উপরে যায় এবং সেখান থেকে সেই দরজার কাছে পৌঁছে যায়। দরজার কাছে পৌঁছানোর জন্য তারা একে অপরকে সাহায্য করেছিল। এই লোহার দরজাটাকে দেখার পর তারা বুঝতে পারে তারা চাইলেই এই দরজাটাকে কাটতে পারবে, তবে এটাকে কাটার জন্য তাদের অ্যাডভান্স টুলের প্রয়োজন হবে। পরের দিন মিউজিক ক্লাস করার সময় ফ্র্যাঙ্কের নজর একটা ভাঙা ফ্যানের দিকে যায়। এই ফ্যানটাকে দেখে ফ্র্যাঙ্ক বুঝতে পারে এটার সাহায্যে তারা সেই অস্ত্র বানাতে পারবে যেটার সাহায্যে তারা সেই লোহার দরজাটাকে কাটতে পারবে। এখন এই ফ্যানটাকে এই রুম থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য তারা এই ফ্যানটাকে একটা ইনস্ট্রুমেন্ট বক্সের মধ্যে ভরে। এ কারণে তারা খুবই সহজে এই ফ্যানটাকে এই রুমের বাইরে নিয়ে যেতে পারে। এরপর ফ্র্যাঙ্ক আর চার্লি আবারও সেখানে যায় এবং এই ফ্যানটা দিয়ে একটা নতুন অস্ত্র তৈরি করে। এই ফ্যানটা দিয়ে তারা যখন সেই লোহাটাকে কাটছিল তখন অনেক শব্দ হচ্ছিল। নিচে দাঁড়িয়ে থাকা একজন গার্ড এই শব্দ শুনতে পাচ্ছিল, তবে এই গার্ড বেশি কিছু চিন্তা না করে এই শব্দটাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এখন তাদের সবার পালানোর রাস্তা একদম ক্লিয়ার ছিল। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা মঙ্গলবার রাতে এই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল অ্যালকাত্রাজ থেকে পালাবে। পরের দিন সকালে নাস্তা করার সময় হঠাৎ করে লিটমাসের সেখানে হার্ট অ্যাটাক চলে আসে এবং সে সেখানেই মারা যায়। এর পরের দিন এই জেলের ওয়ার্ডেন হঠাৎ করেই ফ্র্যাঙ্কের রুমকে তল্লাশি করা শুরু করে, তবে সে এই রুমের মধ্যে কিছুই পায় না। এই কারণে সে এখানে অনেক বেশি হতাশ হয়ে যায়। সে তখন ফ্র্যাঙ্ক আর চার্লির রুমকে অদল বদল করে দেয়, মানে ফ্র্যাঙ্ক যায় চার্লির রুমে আর চার্লি যায় ফ্র্যাঙ্কের রুমে। যাই হোক, তার 2-3 দিন পর তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা সবাই সেই পাইপের মধ্যে দেখা করবে। প্ল্যান অনুযায়ী তারা সবাই সেই পাইপের উপরে চলে যায়, তবে একদম শেষ সময়ে চার্লি এখানে অনেক বেশি ভয় পাচ্ছিল। এই কারণে চার্লি তাদের সাথে এই প্ল্যানে যোগ দেয় না, তবে বাকি 3 জন কিন্তু প্ল্যান অনুযায়ী কাজ করছিল। তারা প্ল্যান অনুযায়ী ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর চার্লির চোখের সামনে থেকে তার এই জেল পালানোর স্বপ্নই থেকে গেল। এদিকে বাকি 3 জন কিন্তু সেই লোহার দরজাকে পার করে ছাদে চলে আসে। ছাদে তারা সার্চ লাইট থেকে বেঁচে কোনো রকমে সামনে চলে যায়। এদিকে চার্লি এতক্ষণে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সেও এই জেল থেকে পালাবে। সেও তখন দ্রুত সেই পাইপলাইন বেয়ে উপরে চলে আসে, তবে চার্লি সেই লোহার দরজা পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ এই লোহার দরজাটা অনেক বেশি উপরে ছিল। তার মানে চার্লি আর এখান থেকে পালাতে পারবে না। নিজের ভয়ের কারণে চার্লি এখান থেকে আর মুক্ত হতে পারলো না। চার্লি এখানে তার ভয়ের কাছে হেরে গেছে। এদিকে সেই সার্চ লাইট থেকে বেঁচে ফ্র্যাঙ্ক, জন আর ক্লিয়ারেন্স এই জেলের দেয়াল পর্যন্ত পৌঁছে যায়। তারা এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করে আর দেখে আশেপাশে কোনো গার্ড আছে কিনা। তারা যখন দেখতে পায় যে আশেপাশে কোনো গার্ড নেই, তখন তারা এই দেয়াল বেয়ে এই জেল থেকে দ্রুত পালিয়ে যায়। একটা রাস্তাকে পার করে তারা ফাইনালি সমুদ্রের কিনারায় চলে আসে। এখানে তারা জানতো যে কাকে কি করতে হবে। তারা এখানে সময় নষ্ট না করে তারা 3 জনেই 3 জনের মতো কাজ করতে থাকে। তারা সেখানে যে লাইফ জ্যাকেট এনেছিল তারা মুখ দিয়ে বাতাস দিয়ে সেই লাইফ জ্যাকেটটাকে ফুলানোর চেষ্টা করতে থাকে। এই কাজটা করা মোটেও সহজ ছিল না, কিন্তু তারপরেও তারা 3 জন এটাকে করে দেখায়, কারণ তারা যদি এটাকে করতে না পারতো তাহলে তারা সবাই মারা যেত। এখন তারা 3 জনেই একসাথে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং সমুদ্রের সাঁতার কেটে সামনের দিকে যেতে থাকে। পরের দিন সকালবেলায় গার্ড
গার্ড যখন পেট্রোলিং করতে আসে প্রথমে তো তার কাছে সবকিছুই নর্মাল লাগে, তবে সে দেখতে পায় ফ্র্যাঙ্ক অনেক লম্বা সময় ধরে ঘুমাচ্ছে। এই কারণে এই গার্ড যখন ফ্র্যাঙ্কের সেলে যায় এবং তার চাদর সরায় তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ তারা যে জিনিসটা কখনো কল্পনাও করতে পারেনি সেই জিনিসটাই কিছু কয়েদি মিলে করে দেখিয়েছে। সারা জেলে তখন খবর ছড়িয়ে পড়ে যে কয়েকজন কয়েদি এই জেল থেকে পালিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারে যে কোন 3জন কয়েদি এখান থেকে পালিয়েছে। এই কয়েদিদেরকে খোঁজার জন্য বিভিন্ন নৌকা আর হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছিল, কিন্তু তারপরেও ফ্র্যাঙ্ক, জন আর ক্লিয়ারেন্সের কোনো খোঁজ পাওয়া যায় না। কিছু কিছু পুলিশ অফিসার মনে করে তারা হয়তো এই সাগরে ডুবে মারা গেছে, তবে ওয়ার্ডেন ভালো মতোই জানতো যে তারা 3জনই বেঁচে আছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জেল থেকেও 3জন কয়েদি পালিয়ে গেছে। এ কারণে ওয়ার্ডেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, তবে তারপরে ওয়ার্ডেনকে এই জেলের সম্মান বাঁচাতে হবে। এ কারণে সে প্রত্যেকটা নিউজ মিডিয়াতে বলে দেয় যে তারা 3জন এই জেল পালাতে গিয়ে মারা গেছে। তবে স্বাভাবিকভাবেই এই ওয়ার্ডেনের কথা কেউ বিশ্বাস করে না। পরবর্তী 1 বছর পর্যন্ত এই সমুদ্র এবং এই সমুদ্রের আশেপাশের বিভিন্ন শহরে তাদের 3জনকে খোঁজা হয়, তবে তাদের 3জনকে পাওয়া যায় না। এভাবেই জেল পালানোর একটা ঘটনায় জিনিয়াস হয়ে যায় আমাদের এই ফ্র্যাঙ্ক। এখানেই কিন্তু এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল। মুভিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।